আমি যদি যাই যে একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে জেভিপি, আমরা সবাই জানি জেভিপি মানে হচ্ছে যে জুগুলার ভেনাস প্রেশার। এখন কথা হচ্ছে জুগুলার ভেনাস প্রেশারের সাথে এটা কি, আসলে এটা কি হচ্ছে? আমরা যদি এখানে দেখি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াল প্রেশার কার্ভ, বা যেটাকে বলে আমরা জেভিপি, জুগুলার ভেনাস প্রেশার কার্ভ। এখন আমরা যে একটু আগে উপরে পড়েছি যেটা হচ্ছে লেফট এট্রিয়াল প্রেশার চেঞ্জ থ্রু আউট দ্য কার্ডিক সাইকেল, এখানেও ঘুরিয়ে পিছিয়ে মেকানিজম একই। আমি এখানে এত মেকানিজম বলবো না। আমরা অলরেডি বলেছি যে এট্রিয়াল সিস্টুলের সময় কি পাই, ওইখানে আমরা দেখছি যে এ ওয়েভ পাই। এ ওয়েভ কেন পাই? কারণ এট্রিয়াম সিস্টুল করে, ওর ভিতরে একটা প্রেশার ক্রিয়েট হয়। দ্যাটস এখানে যতটুকু প্রেশার আছে রাইট এট্রিয়ামে, এটা হচ্ছে যে আলটিমেটলি এটা একটু বাড়বে। আমি একটু আগে এর আগে বলেছিলাম যে লেফট এট্রিয়াম দিয়ে, এখন সেটা সেম কথাটাই বলবো, সেটা হচ্ছে যে রাইট এট্রিয়ামটা দিয়ে। সো আমরা দেখেছি যে এখানে ওকে ফাইন। সো এট্রিয়াম যখন এখানে সিস্টল হয় তখন ওর ভিতরে প্রেশার ক্রিয়েট হয়, তো তখনই এ ওয়েভটা একটু উপরের দিকে ওঠে, মানে ওয়েভটা উপরের দিকে উঠবে। সেটাই হচ্ছে আলটিমেটলি এ ওয়েভ। এটা কি জন্য পাচ্ছি আমরা? ডিউ টু এট্রিয়াল কন্ট্রাকশন। এখন একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, দুইটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, যেটা হচ্ছে একটা হচ্ছে এভি ডিসোসিয়েশন, আরেকটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। এখন এটা একটা ক্ষেত্রে প্রমিনেন্ট হয় এ ওয়েভ, মানে ওয়েভ যতটুকু আছে সেটা আরো উপরে উঠে যায়, এভাবে এরকম উঠে, এরকম উঠে পরে সেটা নিচের দিকে যায়। আরেকটা হচ্ছে এটার কোনো অস্তিত্ব নাই, আছে কি আছে না, এটা একটু উঠলে উঠবে, না উঠলে নাই, মানে এটা, মানে এখানে এটা ডাজন্ট মেক এ মানে ডিফারেন্স অ্যাকচুয়ালি, ঠিক আছে? দুইটা কন্ডিশন এখানে। তেমন কথা হচ্ছে এই দুইটা কন্ডিশন আসলে কি হচ্ছে বা কেন হচ্ছে? প্রথম কথা হচ্ছে এট্রিও ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন মানে কি? মানে there is no relation between atrium and ventricles. atrium ওর মতো করে কন্ট্রাক্ট করে, ভেন্ট্রিকল ওর মতো করে কন্ট্রাক্ট করবে। নর্মালি কি হবে, এই সব কিছু হওয়ার জন্য আগে এট্রিয়ামের সিস্টুল হবে, পরে আমার ভেন্ট্রিকলের সিস্টুল হবে, দেন ভেন্ট্রিকলের ডায়াস্টুল হবে, এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টুলে একটু শেষ মুহূর্তে গিয়ে আবার এট্রিয়াল সিস্টুল হবে, আবার নিচে ভেন্ট্রিকুলার সিস্টুল হবে, তাই তো? এখন যদি এরকম হয় যে এট্রিয়াম ওর মতো করে কন্ট্রাক্ট করতেছে, ভেন্ট্রিকল ওর মতো, তার মানে এমন একটা সময় আসবে যখন এট্রিয়ামও কন্ট্রাকশন করতেছে, আলটিমেটলি ভেন্ট্রিকুলও কন্ট্রাক্টেড অবস্থায় আছে। অর্থাৎ ভেন্ট্রিকুলার সিস্টল হওয়ার সময়ে উপরে আবার এট্রিয়ামের কি হচ্ছে, সিস্টল হয়ে যাচ্ছে। তখনই আমি একটা পাবো র্যাপিড আপস্ট্রোক। এখানে এই যে এখানে এরকম একটা আপস্ট্রোক পাবো, যেটাকে কিনা বলে যে ক্যানন এ ওয়েভ। আমি কথা হচ্ছে এরকম র্যাপিড আপস্ট্রোক হওয়ার কারণটা কি? যদি আমি বলি যে রাইট ভেন্ট্রিকলও সিস্টলে আছে, এই যে রাইট ভেন্ট্রিকল এটা সিস্টলে আছে, এবং রাইট এট্রিয়ামে তখনও সিস্টলে আছে, মানে কি ট্রাইকাসপিড বাল্ব যেটা আছে এটা অলরেডি ক্লোজড। ওকে, সো রাইট এট্রিয়াম তখনও মানে মানে কন্ট্রাকশন করতেছে, তো আলটিমেটলি কন্ট্রাকশন করে কি হবে? সে কি ব্লাডের দিকে যাইতে পারবে? নিতে পারবে না, কারণ কি ম্যাটেরিয়াল ব্লাড ক্লোজ, কারণ প্রেশার এখানে আরো বেশি। সো তখন কি হবে, ও এমনিতেই ব্লাড দিয়ে একটু একটু ফিল্ড আপ হয়ে আছে, সো তার উপর সে আবার জুড়ে কন্ট্রোল করতেছে, কিন্তু কিছু বের হচ্ছে না। তখন কি হবে, হঠাৎ করে লেফট এট্রিয়ামের মানে রাইট এট্রিয়ামের প্রেশারটা বেড়ে যাবে। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ক্যানন এ ওয়েভ। ওকে ফাইন। আরেকটা কথা হচ্ছে যে কেন আমরা অ্যাবসেন্ট পাচ্ছি এট্রিয়াল ফিব্রিলেশন। এট্রিয়াল ফিব্রিলেশন জিনিসটা হচ্ছে যে মানে এট্রিয়ামগুলো একটু 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 করে কাঁপাকাঁপি করে সবসময়। এট্রিয়ামের কোনো মানে অ্যাকচুয়াল অ্যাক্টিভ বা ফুল কোনো কন্ট্রাকশন হয় না, যেটা কিনা ইফেক্টিভলি এট্রিয়ামের 20% ব্লাড লেফট এট্রিয়ামে, মানে রাইট এট্রিয়ামে 20% অফ ব্লাড রাইট ভেন্ট্রিকলে দিতে পারে। সো ওই রকম করে কোনো কন্ট্রাকশন হয় না। সো এটা শুধু কাঁপাকাঁপি করে, কোনো অ্যাক্টিভ অ্যাকচুয়াল কন্ট্রাকশন হয় না। সো আলটিমেটলি যেটার কারণে কি হবে, আমরা জানি যে এ ওয়েভ তৈরি হয় এট্রিয়ামের সিস্টুল এখানে। সো যেহেতু কোনো কমপ্লিট সিস্টুল হচ্ছে না, তো দ্যাটস ওয়াই এখানে কোনো এ ওয়েভ থাকবে না, এটা জাস্ট একটু উপরে উঠে এইভাবে হয়ে আবার এটা এভাবে নেমে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে যে আমরা আলটিমেটলি এ ওয়েভটা পাচ্ছি না। সো এখন আমরা যাচ্ছি যে সি ওয়েভ কেন প্রডিউস হচ্ছে। সো এই সি ওয়েভটা কেন প্রডিউস হচ্ছে, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকলের কন্ট্রাকশনের কারণে হচ্ছে। কেন?
এই যে ক্লোজড ট্রাইকাসপিড ভালভ বালজিং ইনটু রাইট এট্রিয়াম অ্যাকচুয়ালি। এখন কথা হচ্ছে এটা কেন হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে রাইট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করে একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে, তখন কি হবে, সেই দিকে প্রেশার বাড়াইতে থাকবে তার ভিতরে, এবং প্রেশার বাড়ার কারণে কি হয়, যে ক্লোজ ট্রাইকাসপিড ভালভ যেটা আছে না, এটা একটু উপরের দিকে ওঠে, এবং যদি উপরের দিকে বালজিং হয় ক্লোজড ট্রাইকাসপিড ভালভের, তখন কি রাইট এট্রিয়ামের ভিতরে একটু প্রেশার বাড়ার কথা না, বাড়ার কথা আসলে। তো দ্যাটস ওয়াই আমরা তখন পাচ্ছি এই সি ওয়েভটা, যেটা একটু এ ওয়েভটা এদিকে আসতেছে, আবার এটা একটু কমে, আবার এদিকে সি ওয়েভটা একটু বাড়ে। এটা কেন? মানে ডিউ টু ক্লোজ ট্রাইকাসপিড ভালভ বালজিং ইনটু মানে রাইট এট্রিয়াম ডিউ টু রাইট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। এখানে কোনো এটা কোনো প্যাথোলজি না যেটা বাড়বে কমবে, এটা তেমন কিছু না। এখন আসতেছি আমি এক্স ডিসেন্টে, যে এক্স ডিসেন্টে আলটিমেটলি কি হচ্ছে। এখন এক্স ডিসেন্ট আসলে কেন হয় এটা আমরা অলরেডি বুঝতে পারতেছি। এট্রিয়াল রিল্যাক্সেশন অ্যান্ড ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ক্লোজ ট্রাইকাসপিড ভালভ ডিউরিং র্যাপিড ভেন্ট্রিকুলার ইজেকশন ফেজ। আচ্ছা ফাইন। এখন যখন র্যাপিড ভেন্ট্রিকুলার ইজেকশন হবে, অর্থাৎ পালমোনারি ভালভ, অর্থাৎ এখানে যে পালমোনারি ভালভটা আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে পালমোনারি ভালভটা, এটা যখন হঠাৎ করে ওপেন হয়ে যাবে, তখন ব্লাড কি হবে, সামনের দিকে এগোতে থাকবে, ইজেক্ট হতে থাকবে, এবং তখন আলটিমেটলি ট্রাইকাসপিড ভালভটা এদিকে ক্লোজ, শুধু পালমোনারি ভালভটা খোলা আছে। কি হয়, প্রেশার এদিকে ড্রাইভ হয় প্রেশারের কারণে ব্লাড, এবং সে কি করে, এই ক্লোজ ট্রাইকাসপিড ভালভটাকে তার দিকে নিয়ে যেতে চেষ্টা করে এদিকে, কিন্তু সেটা তো এদিকে যাইতে পারবে না। দ্যাটস ওয়াই এটা একটু ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হয় শুধুমাত্র, এবং এই ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্টের কারণে কি হয়, লেফট এট্রিয়াল ক্যাভিটি সাইজটা একটু বেড়ে যায়। তো বেড়ে গেলে কি হবে, আলটিমেটলি প্রেশারটা একটু ফল করবে, যেটাই কিনা হচ্ছে একটা সাডেন একটা মানে ডাউন স্ট্রোক হয়, সেটাকে কিনা বলতেছি আমরা এক্স ডিসেন্ট। কেন? কারণ কি? কারণ র্যাপিড মানে ভেন্ট্রিকুলার ইজেকশনের কারণে একটা ভেকুমের মতো একটা এদিকে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হচ্ছে, বা ওটাকে টেনে নিয়ে যেতে চাচ্ছে, মানে সামনের ফরওয়ার্ড ভেলোসিটি ব্লাডের। দ্যাটস ওয়াই ক্লোজ ট্রাইকাসপিড ভালভটা হচ্ছে আলটিমেটলি যে একটা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হয়, এবং যার কারণে আমরা পাই হচ্ছে এখানে এক্স ডিসেন্ট। এখন কথা হচ্ছে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে যে আমাদের ট্রাইকাসপিড রিগার্জিটেশন, এবং একটা হচ্ছে রাইট সাইডেড হার্ট ফেলার কন্ডিশনে আমরা এই এক্স ডিসেন্টটা পাবো না। কথা হচ্ছে সেটা কেন? আমরা আসলে একটু চিন্তা করি যে কি কারণ হইতে পারে, যে একটা হচ্ছে ট্রাইকাসপিড রিগার্জিটেশন, একটা হচ্ছে রাইট সাইডেড হার্ট ফেলার। আমি যদি প্রথম চিন্তা করি যে ট্রাইকাসপিড রিগার্জিটেশনে কি হচ্ছে, ট্রাইকাসপিড রিগার্জিটেশন হচ্ছে যে আমার রাইট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে ক্লোজড ক্যাভিটি হিসেবে, তখন আলটিমেটলি এই ট্রাইকাসপিড ভালভটা তখন ক্লোজড থাকার কথা, কিন্তু সে ক্লোজড থাকতে পারবে না তার ইনসাফিসিয়েন্সির জন্য। তখন কিছু ব্লাড এদিক দিয়ে লিক আউট হয়ে, মানে যাওয়ার কথা এদিকে, এদিকে যাচ্ছে, কিন্তু সে কিছু ব্লাড হচ্ছে সে এইদিকেও পাঠায় দিচ্ছে। কারণ কি, ট্রাইকাসপিড ভালভ যখন ক্লোজ থাকার কথা সেটা ক্লোজ নাই, সেটা কিছুটা হলেও স্লাইটলি ওপেন আছে ইনসাফিসিয়েন্সির জন্য। দ্যাটস ওয়াই এটা ট্রাইকাসপিড রিগার্জিটেশন। এখন এক্স ডিসেন্ট আমরা পাইছি কেন? কারণ ট্রাইকাসপিড ভালভের ক্লোজ ট্রাইকাসপিড ভালভ নিচের দিকে একটু নেমে গেছে। কারণ কি, ফরওয়ার্ড মানে র্যাপিড ইজেকশনের কারণে। এখন যদি ফরওয়ার্ড র্যাপিড ইজেকশন হচ্ছে এদিকে, আবার যদি এদিক দিয়েও কিছু ব্লাড এদিকে চলে যায়, তখন আলটিমেটলি কি হবে, আলটিমেটলি কি দেখা যাবে যে এই যে ট্রাইকাসপিড ভালভের নিচের দিকে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে না। কারণ ব্লাডের ফ্লো এদিকে হচ্ছে, এইদিকে হচ্ছে, সামনের দিকে হচ্ছে, আবার হচ্ছে যে এখানে লেফট এট্রিমের দিকে হচ্ছে, এদিকে পালমোনারি মানে মানে আর্টারির দিকে হচ্ছে। তো যার কারণে ট্রাইকাসপিড ভালভের ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হয় না। তো দ্যাটস ওয়াই আমরা লেফট এট্রিমের যে প্রেশার যে মানে একটু ডাউনফল হবে বা কমে যাবে, সেটা হচ্ছে না। একে তো ব্লাড দিচ্ছে, তার উপর ট্রাইকাসপিড ভালভও জায়গায় বসে আছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে এক্স ডিসেন্ট পাবো না। আশা করি এই এক্সপ্লেনেশনগুলো সেন্স মেক করতেছে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা। আশা করে মানে আমরা বুঝতে পারতেছি যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। এখন আমি যদি বলি রাইট সাইডেড হার্ট ফেলার, সেম ভাবে যে সিস্টোলিক হার্ট ফেলার চিন্তা করি, যে রাইট সাইডেড মানে রাইট ভেন্ট্রিকল সিস্টল হতে পারতেছে না। তো সিস্টল যদি নাই হয়, সিস্টল যদি না হয়, এদিকে তো বাড়বে না, এবং এদিকে যদি প্রেশার ক্রিয়েট না হয়, আলটিমেটলি এইটাও নিচের দিকে নামবে না, ডাউনওয়ার্ড ডিসপ্লেস হবে না। তো ডাউনওয়ার্ড ডিসপ্লেস যদি না হয়, তো আলটিমেটলি আমরা এক্স ওয়েভও পাচ্ছি না। কারণ কি হচ্ছে, প্রেশার গ্রেডিয়েন্টস রিডিউস। কারণ কি, এদিকে অনেক প্রেশার,
এখানে প্রেশার কম, তখনই না ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হবে। কিন্তু সে সিস্টোলই হতে পারতেছে না, সে প্রেশার যদি এদিকে ক্রিয়েট করতে না পারে এদিকে, আলটিমেটলি এটাও এদিকে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হবে না। সো দ্যাটস ওয়াই আমরা এইসব কন্ডিশনে এক্স ডিসেন্ট পাচ্ছি না। এখন একদম লাস্টে যে ওএফটা সেটা হচ্ছে ওয়াই ডিসেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। কথা হচ্ছে এই যে ওয়াই ডিসেন্টটা, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে দ্য অনসেট অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টল, অর্থাৎ ভেন্ট্রিকল যখনই ডায়াস্টল হতে থাকে তখনই ওই যে আমরা বললাম যে হঠাৎ করে ট্রাইকাসিড ভালভটা ওপেন হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি উপরে যে মানে যে র্যাপিড ফিলিং ফেজ অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টল আর কি, যখনই ট্রাইকাসপিড ভালভ র্যাপিড ফিলিং ফেজে হঠাৎ করে ওপেন হয়ে যায় তখন ব্লাড হচ্ছে এদিক দিয়ে র্যাপিডলি ফিল হতে থাকে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে। তো দ্যাটস ওয়াই রাইট এট্রিয়ামের প্রেশারটা ধীরে ধীরে ফল করবে র্যাপিড ফিলিং এর কারণে। তো দ্যাটস ওয়াই এখানে আমরা প্রেশারটা আলটিমেটলি কম পাবো, যেটাকে কিনা বলা হয় ওয়াই ডিসেন্ট। অর্থাৎ এই যেখানে লেখা আছে সেটা যে রাইট এট্রিয়াম এমপ্টিং ইনটু রাইট ভেন্ট্রিকল, দ্যাটস ওয়াই আমরা পাচ্ছি ওয়াই ডিসেন্ট। এখন দুইটা কথা, লাস্ট দুইটা কথা, সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা প্রমিনেন্ট পাই কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসে এবং এটা অ্যাবসেন্ট পাচ্ছি আমরা কার্ডিয়াক টেম্পোনেটে। এন্ড কথা হচ্ছে এটা মেকানিজম কি, আসলে এটা কেন হচ্ছে, একটাতে প্রমিনেন্ট কেন একটাতে অ্যাবসেন্ট কেন। তো ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস আসলে বিষয়টা কি। মানে সহজ কথা হচ্ছে পেরিকার্ডিটিস হয় কোনো একটা ইনফ্লামেশন হয়, মোস্টলি ভাইরাল ইনফ্লামেশন অফ পেরিকার্ডিয়ামের কারণে পেরিকার্ডিয়ামে ইনফ্লামেশন হয়, পেরিকার্ডিয়ামে ফাইব্রোসিস হয়ে যায়, অর্থাৎ পেরিকার্ডিয়ামটা ফাইব্রোসড হয়ে যায়, স্টিফেন্ড হয়ে যায়। যখনই স্টিফেন্ড হয়ে যাবে এটা ইনইলাস্টিক হয়ে যাবে। নর্মালি পেরিকার্ডিয়াম কি করে, একটা চাদর, যে হার্টের বাইরে চারদিক দিকে চাদর, সে হার্টের সিস্টোলের অ্যাসিডের সাথে সে চাদরটা জাস্ট থাকে উপরে। তো যখন এই চাদরটাকে আমি আরো টাইট করে বেঁধে দিব হার্টের উপরে ডিউ টু পেরিকার্ডাইটিস, তখন ফাইব্রোসড হয়ে সেটা হার্টকে চারদিক দিয়ে জড়িয়ে ধরবে, একদম টাইট করে ধরে রাখবে। সো দ্যাটস ওয়াই তখন কিন্তু ভেন্ট্রিকলে কোনো ভেন্ট্রিকুলের ডায়াস্টল ঠিক মতো হইতে পারো না, এবং সেটা খুব মানে কমনলি এফেক্ট করবে রাইট সাইডের হার্টকে, কারণ রাইট সাইডের থিকনেস আরো কম। তো সে এটাকে আরো জুড়ে জুড়ে মানে কনস্ট্রিকশন করে রাখবে বা জুড়ে তার উপর একটা চাপ দিয়ে রাখবে রাইট সাইডের হার্টকে। তো দ্যাটস ওয়াই কি হবে যে আমরা যদি ধরি যে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস হয়ে গেল, অর্থাৎ পেরিকার্ডিয়ামটা ফাইব্রোসড, স্টিফেন্ড এবং ইনইলাস্টিক হয়ে গেল, সে চাপ দিচ্ছে হার্টের উপর, হার্টের নর্মাল ডায়াস্টল হতে দিচ্ছে না। তো হার্টের যদি নর্মাল ডায়াস্টল না হয় তখন মানে এট এ টাইম মানে একটু সময় মানে হার্টের, আমি যদি ধরি যে হার্টের ভেন্ট্রিকুলার ডায়াস্টল হওয়ার সময় হচ্ছে 0.5 সেকেন্ড, এখন ও উপর দিকে এক্সট্রা প্রেশার স্টিফেন্ড হয়ে যাওয়ার কারণে হার্টের ডায়াস্টল হচ্ছে এখন মাত্র 0.3 সেকেন্ড, ধরি আমি যে 0.2 সেকেন্ড কমে গেল, তাহলে 0.3 সেকেন্ডে যদি ভেন্ট্রিকল শুধুমাত্র যদি 0.3 সেকেন্ড সময় পায়, আমি যদি ধরি যে ভেন্ট্রিকল সময় পাচ্ছে এখন কতটুকু 0.3 সেকেন্ড, মানে ব্লাড তার মধ্যে নিয়ে নেওয়ার জন্য ডায়াস্টলের জন্য। তো তখন ওই 0.3 সেকেন্ডে যতটুকু ব্লাড আছে সেটা এদিক দিয়ে নিচে নামার চেষ্টা করবে। সো দ্যাটস ওয়াই আগে 0.5 সেকেন্ডে ব্লাড হচ্ছে এদিক দিয়ে নিচে নামতো, তখন আমি পাইছি এই ওয়াই ওয়েভ এটা। এখন 0.3 সেকেন্ডে যদি সব ব্লাড নিচে আসতে চায়, আমার হার্ট যদি পাঠায় দিতে চায়, কারণ তার হাতে সময় কম, 0.3 সেকেন্ডেই ভেন্ট্রিকুলার পরে আর ডায়াস্টল হতে পারবে না, আর সে ব্লাড নেবে না। তো তখন কি হবে, হঠাৎ করে অনেক ব্লাড বেড়ে যাবে, এই জন্য ওয়াই ডিসেন্টটা একটু মানে প্রমিনেন্ট হবে। তো দ্যাটস ওয়াই কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস আমরা প্রমিনেন্ট ওয়াই ওয়েভটা পাবো। এখন বাকি থাকলো যে কার্ডিয়াক ট্যাম্পোনেট, যেখানে অ্যাবসেন্ট থাকবে ওয়াই ডিসেন্ট। কথা হচ্ছে ভাই কার্ডিয়াক ট্যাম্পোনেট মানে কি? কার্ডিয়াক ট্যাম্পোনেট মানে হচ্ছে মেসি পেরিকার্ডিয়াল এফিশন, যেটা কিনা কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটাকে সিভিয়ারলি কম্প্রোমাইজ করে ফেলছে, এটা হচ্ছে কার্ডিয়াক ট্যাম্পোনেট। আমি আবার বলছি যে মেসি পেরিকার্ডিয়াল এফিশন, পেরিকার্ডিয়াল স্পেসের ভিতরে পানি জমবে এবং চারদিক থেকে এত পানি জমবে যে সেটা হার্টকে তার সিস্টল ডায়াস্টল কোনোটাই করতে দিবে না, মানে একদম জোরে চাপে ধরে রাখবে হার্টকে। সো এটা করলে কি হবে, আলটিমেটলি ভেন্ট্রিকলের ডায়াস্টল হচ্ছে না, তো সো ডায়াস্টল যদি না হয় বা এট্রিয়াম বা থেকে কি হবে, আলটিমেটলি কোনো কিছুই ঠিকমতো সিস্টল কন্ট্রাকশন ডায়াস্টল কিছুই হচ্ছে না, সব দিক দিয়ে হার্ট খুব কম্প্রেস করে রাখতেছে। কি হবে, এদিক থেকে কোনো ব্লাড এখানে আসতেই চাইবে না, কারণ কি ভেন্ট্রিকলে আসলে কোনো ডায়াস্টলই হচ্ছে না, সে ফুলতেই পারতেছে না, তার ভিতরে প্রেশার কমাইতেই পারতেছে না, সবসময় ইকুয়ালাইজ হয়ে যায়। মানে চারটা চেম্বারের
প্রেশার হচ্ছে কার্ডিয়াক টেম্পোরালটা মোটামুটি ইকুয়ালাইজ হয়েছে, কারণ কি ব্লাড এদিক থেকে এদিক খুব কম মুভ করতে পারে। দ্যাটস ওয়াই রাইট এট্রিয়াম কখনো এমটি হতে পারে না রাইট ভেন্ট্রিকুলে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কোনো ওয়াই ডিসেন্ট পাচ্ছি না। সো এতটুকুই ছিল আমাদের এই ভিডিওটাতে। সো একটু মানে কমপ্লেক্স আসলে বিষয়গুলো, মানে এই ভিডিওতে যে টপিকগুলো ডিসকাস করানো আছে আমি চেষ্টা করছি লাইক একটু সিম্পলি এটাকে এক্সপ্লেনেশনের মাধ্যমে ইজিলি যেন প্যালেটেবল হয় কনসেপ্টটা। সো আশা করি কনসেপ্টগুলো আমি বুঝাইতে মানে মানে চেষ্টা করতেছি, বা আশা করি বুঝাইতে মানে পারছি। সো এতটুকু ছিল ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।